পাহাড়ে আরেকটা নতুন দিন, একটা নতুন সকাল, একটা নতুন গল্প। আজ 16ই অগস্ট। খাতায় কলমে বর্ষাকাল হলেও ঘুম ভাঙার সাথে সাথে সূর্য যেন ঝকমকিয়ে সুপ্রভাত জানালো। এমন একটা সকালে রুমের মধ্যে চুপচাপ বসে থাকতে মোটেও ইচ্ছে করে না। আমরা আছি চা বাগানে ঘেরা ছোট্ট জনপদ রংলিওটে। গতকাল আমরা শিটং থেকে এখানে এসে পৌঁছেছি, সেই গল্প আছে আগের ভিডিওতে। ঘড়িতে এখন সবে সকাল 6টা, আর এই সকালেই চা বাগানের ব্যস্ত জীবন শুরু হয়ে গেছে। পিঠে ঝুড়ি নিয়ে অভ্যস্ত হাতগুলো চা পাতা তুলতে ব্যস্ত। পায়ে পায়ে গ্রামের ভেতরে ঢুকলাম। শান্ত স্নিগ্ধ এই ছোট্ট গ্রামটি তখন এক নতুন দিনের সূচনার অপেক্ষায়। আজ আমরা দার্জিলিংয়ের পথে রওনা হব, তাই ইচ্ছে থাকলেও খুব বেশিক্ষণ ঘুরে দেখার সময় পেলাম না। ফিরে এলাম হোমস্টেতে। আজকে আমরা এখন সকাল মোটামুটি 10টা প্রায়, ব্রেকফাস্ট শেষ, আমাদের গাড়িও রেডি। আমরা আপাতত এখান থেকে বেরিয়ে রংলিহাট থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন আমাদের আজকে রাত্রি যাপন হবে দার্জিলিংয়ে, কিন্তু তার আগে দেখা যাক কোন দিকে কোথায় কি ঘুরে তারপর শেষ অবধি যাওয়া হয়। দার্জিলিং যাওয়ার পথে কিছু জায়গায় দাঁড়িয়ে ঘুরে দেখার কথা আছে। সেই মতো প্রথমেই এসে পৌঁছালাম তাগদা অর্কিড সেন্টারে। এসে পৌঁছেছি তাগদা অর্কিড সেন্টারে। এর ওপেনিং টাইম 9টা থেকে, এখন অলরেডি 10টা। আজকে লাকিলি, কাল আমরা মংপুতে ঘুরতে পারিনি, আজকে লাকিলি এটা খোলা আছে। তো যাই হোক, এখানে আমরা এখন একটু ঢুকবো, সঙ্গে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। তাগদা বাজার থেকে তাগদা অর্কিড সেন্টারের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। তাগদা ছাড়াও তিনচুলে, রংলিওট, রাঙ্গারুন, দাওয়াই পানি, এই সমস্ত জায়গা থেকেই এই অর্কিড সেন্টার খুব সহজেই ঘুরে আসা যায়। এখানে বিভিন্ন ধরনের অর্কিডের প্রজাতি বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে। বেশিরভাগ অর্কিডের ফ্লাওয়ারিং সিজন হল নভেম্বর থেকে জানুয়ারি। কিছু ফুল আবার মার্চ এপ্রিল মাসেও ফোটে। বর্ষাকালে প্রায় ফুল ফোটে না বললেই চলে। এখানে একটা দেয়া আছে, এই যে ফ্রিঞ্জ লিভ ডেনড্রোবিয়াম অগস্টে, এটা লেখা আছে। আমার যতদূর ধারণা এইটা সেই অর্কিড। পৌঁছালাম গুম্বাদারা ভিউ পয়েন্টে। তিনচুলের লোপচুর রাস্তায় পেশক টি গার্ডেনের মধ্যে অবস্থিত এই গুম্বাদারা ভিউ পয়েন্টের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 6000 ফুট। তাগদা থেকে এখানে দূরত্ব 4 কিলোমিটার, আর তিনচুলে থেকে 1.5 কিলোমিটার। এই ভিউ পয়েন্ট সানরাইজ পয়েন্ট হিসেবেও বিশেষভাবে বিখ্যাত। এখান থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়।
রয়েছে অনেকগুলি ছোট বড় দোকান, আর দোকানের পেছন দিকে ঝোলা বারান্দা, যেখান থেকে খানিকটা এরকম দৃশ্য দেখতে পাওয়া যায়। চা, মোমো, ম্যাগির দোকান ছাড়াও এই জায়গাটায় পর্যটকদের আকর্ষণ করার আরও অনেক ব্যবস্থাই রয়েছে। তবে আমার যেটা সবথেকে ভালো লেগেছে, এখানে টেলিস্কোপ আছে। क्या क्या दिखता है यहाँ से, आप बता दीजिए। देखना है तो मेन व्यू तो कंचनजंगा है। अच्छा। लेकिन अभी क्लाउड है और सिक्किम में चार धाम दिखेगा, सनरूफ से दिखेगा, रिवर रंगीत दिखेगा, और ये साइड कालिम्पोंग साइड है, मोनास्ट्री दिखेंगे। कालिम्पोंग फेमस मोनास्ट्री है, दुलबिन मोनास्ट्री, मैकफार्लेन चर्च, रिवर टिस्टा। अच्छा अच्छा, ठीक है। आपका नाम? मेरा नाम विश्वास तामांग। টেলিস্কোপে চোখ রাখার লোভটা সামলাতে পারলাম না। কাঞ্চনজঙ্ঘা দেখা পাইনি, তবে সামদ্রুপসে, চারধাম, রঙ্গিত নদী, তিস্তা এসবই দেখতে পেয়েছিলাম। এই ধরনের টেলিস্কোপে 180 ডিগ্রির ভিউ দেখতে 100 টাকা নেয়। অবশ্য সিজনে হয়তো দাম একটু বাড়তেও পারে। টেলিস্কোপ দিয়ে তিস্তা কিছুটা এরকম দেখতে লাগছিল। आपका नाम? मेरा नाम रंजित शर्मा। রঞ্জিত জি, ঠিক আছে। এখানে বিশ্বাস দা আর এই রঞ্জিত দা দুজনেই টেলিস্কোপ নিয়ে আছেন। টেলিস্কোপের সাহায্যে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। निकल ক্লিয়ার। এসে পৌঁছালাম লামাহাটা ইকো পার্কে। দার্জিলিং থেকে মাত্র 23 কিলোমিটার দূরে 5700 ফিট উচ্চতায় অবস্থিত লামাহাটা ইকো পার্ক। ঘন পাইনের বন এবং তাকে কেন্দ্র করে 2013 সালে গড়ে উঠেছে এই ইকো পার্ক। দার্জিলিং ঘুরতে আসা পর্যটকদের কাছে এটা একটা জনপ্রিয় জায়গা। দার্জিলিং ছাড়াও দাওয়াইপানি, রাঙ্গারুন, তাকদা, তিনচুলে, এমনকি চটকপুর থেকে ঘুরে আসার সময়ও এই লামাহাটা ইকো পার্ক সহজেই ঘুরে নেওয়া যায়। ফটোগ্রাফি লাভারদের কাছে এটা একটা স্বর্গরাজ্য বলা যেতে পারে, কারণ আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে জঙ্গল এবং কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়। এখানকার বিশেষ আকর্ষণগুলির মধ্যে একটি হলো এই গাছবাড়ি, যার উপর থেকে এই জায়গাটাকে অসাধারণ দেখতে লাগে। পাইনের জঙ্গলের পথ ধরে 1 কিলোমিটার উপরে গেলে রয়েছে একটি পবিত্র লেক। অনেকের মুখেই শুনেছি সেই জায়গাটা নাকি খুব শান্ত, কিন্তু অনেকটা দেরি হয়ে যাওয়াতে এবারে আর যাওয়া হয়নি। রাস্তায় জ্যাম আর পাশ দিয়ে চলে যাওয়া টয় ট্রেন জানান দিল চলে এসেছি আমার প্রিয় শহর দার্জিলিংয়ে। আজ আমরা থাকব রকভিল রোডে দার্জিলিং টেলিফোন এক্সচেঞ্জের সামনে হোটেল ভ্যালেন্টিনোতে। এই হোটেলটিকে মোটামুটি বাজেট হোটেল বলা চলে, কারণ অগস্ট মাসে ট্রিপল অকুপেন্সিতে আমাদের ভাড়া পড়েছিল প্রায় 1600 টাকা। তবে এই হোটেলের
সব থেকে প্লাস পয়েন্ট হলো এর লোকেশন, কেন তা ক্রমশ প্রকাশ্য। এই সব আমরা এখানে রেখেছি, সোফা, পুরনো টেবিল, পুরনো ছোট কাবার্ড, এখানে একটা বেড, এদিকে জানালা, জানালা খুললেই অবশ্য লোকের বাড়ি। নন ভিউ রুমে আছি, আগস্ট মাস তো, এই যে সিঁড়ি আছে এদিকে। টিভিও আছে একটা, মাইক্রোম্যাক্সের, বহুত দিন আগের, উঠেই গেছে টিভি। বেল, এখানে আছে বাথরুম, এই যে এইসবগুলো দেওয়া আছে, পিক্স টু পিক্স অ্যান্ড ভ্যালেন্টিনো দুটো হোটেল ওদের। গিজার ঠিকই আছে মোটামুটি। পেটে ছুঁচোয় ডন দিচ্ছিল, তারপর গঙ্গায় এই লাইন দেখে মাথা খারাপ হওয়ার জোগাড়। আমরা সবাই জানি কেভেন্টার্স বিখ্যাত কিন্তু ব্রেকফাস্টের জন্য, কিন্তু এখন বাজে দুপুর 2:30। গঙ্গা ডেকেবাস দুটোতেই ওয়েটিং, প্রচুর ওয়েটিং, এবং আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। সেজন্য আমরা আর অপেক্ষা না করে আমরা চলে এসেছি কেভেন্টার্সে, এবং আমাদের লাঞ্চটা আমরা সারবো কেভেন্টার্সে। কেভেন্টার্সে আমরা সবাই জানি এই দিকের, যেটা ডান দিকে যে বাগানের দিকটা, সেই জায়গাটায় বসেছি, ঘড়ির দিকটা নয়, অপোজিট দিকটায় বসেছি। এখন দেখা যাক কি অর্ডার করি, কি খাই, সেগুলো এখনও ডিসাইড করে উঠতে পারিনি। সবাই দুটো মেনু কার্ড নিয়ে বসে গেছি। আমাদের খাবার চলে এসছে, লোকে ব্রেকফাস্টে খায়, আমরা লাঞ্চে খাচ্ছি, সেটা কোনো ব্যাপার নয়। ইংলিশ ব্রেকফাস্ট যেটা থাকে, সসেজ, সালামি, এগ পোচ, এগুলো নিয়ে একটা প্ল্যাটার এসছে। আর আছে আমাদের স্যান্ডউইচ, বার্গার, এই যে দাদা দিতে আসছেন, সেরকম কিছু, হটডগ আছে, স্যান্ডউইচ আছে, আর এখানে দুটো ওদের বার্গার আছে। তো মোটামুটি এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। কনকনে ঠান্ডায় কেভেন্টার্সের হট চকলেট না খেলে খাওয়া দাওয়াটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। দার্জিলিং ম্যাল, যার পোশাকি নাম চৌরাস্তা। আমার তো এখানে এলেই মনটা ভালো হয়ে যায়। আমার মতো অনুভূতি আর কার কার হয় কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু অন্ধকার হতে এখনো বেশ খানিকটা দেরি আছে, তাই ভাবলাম ম্যালের পেছন দিকটা একটু ঘুরে আসি। বহুদিনের ইচ্ছে ছিল ভানুভবনের উল্টো দিকে সেন্ট অ্যান্ড্রিউস চার্চটায় একবার ঢুকব। 1843 সালে প্রতিষ্ঠিত সেন্ট অ্যান্ড্রিউস চার্চ দার্জিলিংয়ের সব থেকে পুরনো চার্চ। চার্চের আশেপাশে কাউকে সেরকম দেখতে পাচ্ছিলাম না। খ্রিশ্চান ধর্মাবলম্বী ছাড়া আর কাউকে ঢুকতে দেয় কিনা তাও জানা নেই। তবু বাইরের গেটটা খোলা দেখে ঢুকে পড়লাম, কিন্তু আমাদের ভাগ্যদেবী প্রসন্ন ছিলেন না। জানতে পারলাম সংস্কারের জন্য চার্চ এখন বন্ধ। জায়গায় এলাম যেটা আমরা কখনো আসিনি, সেটা হচ্ছে দার্জিলিং জিমখানা ক্লাব। সবাই জানি, আমরা সবাই জানি, কিন্তু আসার সুযোগ হয়নি, কারণ এই ক্লাবের মেম্বারশিপ ছাড়া আসা যায় না বলেই আমি যতদূর জানি। কিন্তু এই মুহূর্তে দার্জিলিং জিমখানা ক্লাবে একটা বিয়ে বাড়ি চলছে। প্রত্যেকে এখানে যারা ইনভাইটিস আছে তারা সবাই দেখলাম ট্র্যাডিশনাল ড্রেস পরে এসেছে। তো সেজন্য জিজ্ঞেস করলাম, তো বললেন জিমখানা ক্লাবে একটা বিয়ে বাড়ি আছে। তো সেই বিয়ে বাড়ির জন্যই গান বাজনা সব সাজ পোশাক চলছে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। 1909 সালে গঠিত জিমখানা ক্লাব। 1909 সালে গড়ে ওঠা এই ক্লাবের মেম্বারশিপ ফিজ দার্জিলিংয়ের বাসিন্দা হলে 3 লাখ টাকা, আর দার্জিলিংয়ের বাইরের হলে 5 লাখ। ক্লাবে ঢোকার ক্ষমতা বা ধৃষ্টতা কোনোটাই আমাদের নেই, তাই বাইরে থেকে দেখি সন্তুষ্ট হতে হলো। সময়টা বিকেল আর সন্ধ্যের ঠিক মাঝামাঝি। রাজভবনের সামনে
বাইসাইকেলবিদরা সাইকেল চালাতে ব্যস্ত। মহাকাল মার্কেটের পাশের রাস্তাটা দিয়ে আমরা এবার ম্যালের পথ ধরলাম। চিরকালই দেখে এসছি পাহাড়ের মানুষজন ভীষণভাবে স্বাস্থ্য সচেতন। কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাবে নিয়মিত তারা শরীর চর্চা করেন। এটা একটা ওপেন জিম, বেশ কিছু জিম ইকুইপমেন্ট এখানে আছে। এখানে অবশ্য যে কেউ এসে শরীরচর্চা করতে পারে। এই যে আমার রত্নটি, ওদের দেখে ওরও কসরত করতে ইচ্ছে গেল। কুয়াশার হাত ধরে অন্ধকার নামছে। তিলোত্তমার বিচারের দাবিতে সেই অন্ধকার ভেদ করে মোমবাতি মিছিল এই মাত্র শেষ হলো দার্জিলিং মেলে। আজকের দিনটা আমরাও একটু তাড়াতাড়ি শেষ করতে চাই। সারাদিন ঘোরার পর ক্লান্ত শরীর এবার বিছানা খুঁজছে। আমরাও রাতের খাবারের খোঁজে বেরোলাম। দার্জিলিং মানেই কিন্তু শুধুমাত্র ক্রেভেন্টার্স বা গ্লেনারিস এগুলো নয়, সাধারণ মানুষের খাওয়া দাওয়ার জন্য অনেক জায়গা আছে। সেরকমই একটা ছোট্ট আমরা হোটেলে এসেছি, রেস্টুরেন্ট বললে এটাকে ভুল হবে, ভোজনালয়। হ্যাঁ, একটা সাধারণ হোটেল। এই দোকানটাতে আজকে আমরা ডিনার করব। সাধারণ খাবার একদম, নন ভেজের ফিশ রাইস, চিকেন রাইস, এগ রাইস ইত্যাদি যেমন রয়েছে, তার সাথে সাথে ভেজেরও এরকম আছে, ডিনারে রুটি তরকারি সমস্ত কিছু রয়েছে। আজ আমাদের ডিনার হচ্ছে রুটি তরকারি, আলু ভাজা, ডাল একদিকে, আর একজনের কাছে আছে রুটি তড়কা। এখানে 1 প্লেট রুটি তড়কা 100 টাকা, আর এই সবজির থালি রুটি দিয়ে সেটা 80 টাকা নিয়েছে। আর 4টে করে রুটি আছে, সেটা আমাদের জন্য সাফিসিয়েন্ট, ওই জন্য আমরা 2 প্লেটই অর্ডার করেছি। খাবারের কেমন টেস্ট? ভালো না মোটামুটি ঠিকঠাক? খাবার ভালো, ফ্রেশ না? ফ্রেশ খাবার। তো সাধারণ বাজেটের মধ্যে কিন্তু এখানে খাওয়া দাওয়া, দার্জিলিং যে এক্সপেন্সিভ এটা একেবারেই নয়। তো সাধারণ বাজেটের মধ্যে অনেক হোটেল আছে যেখানে এরকম খাওয়া দাওয়া আপনারা করতে পারবেন। 2 দিন বাদেই রাখি পূর্ণিমা। ক্লক টাওয়ারের ওপরে চাঁদ তারই জানান দিচ্ছে। এবার বলি হোটেলের লোকেশনটা আমাদের এত কেন পছন্দ হয়েছে। আমরা আছি 201 নম্বর রুমে, আর এই যে সিঁড়িটা সেটা দিয়ে উঠে গেলেই ছাদ। রাত্রিবেলায় একবার ছাদে গেলাম। অনেক সময় খালি চোখে যা দেখি তার মনে হয় 1%ও আমরা ক্যামেরার মাধ্যমে দেখাতে পারি না। এই যে লাল আলোটা দেখতে পাচ্ছি, এটা দার্জিলিংয়ের বিখ্যাত ক্লক টাওয়ার, আর তারপরে রাতের দার্জিলিং। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কিন্তু পরের দিন ঠিক একই জায়গা থেকে আমরা কী দৃশ্য দেখতে পেয়েছিলাম তার একটা ঝলক দিয়ে গেলাম। বিস্তারিত গল্প থাকবে পরের পর্বে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।